হ্যাঁ, নুনুকে আমাদের গল্প রেকর্ড করো নাকি? আরে কেন আমাদের গল্প কি ভালো না? করা উচিত। হ্যাঁ, তুমি তো আরে রেকর্ড আলমগীরের গল্প তো ভালো না, বুঝিস না? কখন কি করলো কালকে সিরাজি ও শালা ক্লাস ছিল লাথি মারছে না এখন। ও তো ও নিজে থাকবে কালকে না। ক্লাস কয়টা জানিস? কালকে হচ্ছে সকাল 10টায় সন্দেমন স্যার, 12টা 30-এ মুন্নিয়ান, রাত 9টায় সোহাগ স্যার, এই নোমান স্যার, রাত 10টায় সোহাগ স্যার। তাতে বুদ্ধি চাপে না, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষাটাই তো ঝামেলা করে ফেললো। আরে পরীক্ষা ম্যামকে আমি বললাম, হাসতে দেখছি। ম্যাডাম কি নোমান স্যারের পর সোহাগ স্যার নিলে তো শেষ। ম্যাডাম কি এখন জানাইছে না আগে? কি ম্যাডাম কখন জানাইছে যে আমি 12টা 30 আসবো? আজকে জানাইছে আমাকে, কখন? এই তো কিছুক্ষণ আগে। প্রথমে বললো কালকে সকালে জানাবো পরীক্ষা নিবো কিনা। ম্যাডাম আমার পরে দেখছি বলছে কালকে 12:30টায় আসছে। আমি বললাম ম্যাম সবাই তো অনেক মেডিসিন সার্জারি অনেক ক্লাস হচ্ছে, আমার ক্লিনিক্যাল ক্লাস শুরু হবে, আমরা তো ঝামেলা বেরিয়ে আসছি, পরীক্ষা বসে থাকি আজ চলে না। আচ্ছা, কি বলবো? তুমি তোর কখন ফোন দিছিল? 9টা 9:30টার দিক। তাহলে পরীক্ষা হবে। পড়ে পরীক্ষা নাও নিতে পারে, কিন্তু পড়ে বুঝিস না, ঠিক নেই বেলা এখন। ফোন দিছে না, পরীক্ষা হবে। ফোন না দিলে একটা ইয়া ছিল। ফোন তো আমি দিছি, আমি ফোন দিছি নাকি? ম্যাডাম আমি চিনি, খুব ডেঞ্জারাস জিনিস, বুঝলি? যা বলে তাই হবে, কোনো কাহিনী। ইয়ের খেলা কবে? সারস এখন গৌরব, হ্যালো গৌরব, এই গৌরব। কি রে, স্যার আসছো না? কি যেন একটা আইডি কি মি লেখা? স্যার এখন আসে না, স্যারের নাম ছয় একজনে। এই গৌরব, কে রে? নাম লেখে না কে, বুঝি না আমি। কি রে গৌরব, কি নাম ধরে ডাকলাম আর হারাই গেল কেন? এই ক্যাম্পাসে তাহলে সবাই কি 1 তারিখে যাচ্ছে? মোটামুটি 25 তারিখের দিকে অনেকেই চলে যাবে। শামিম মনে হয় কালকে যাচ্ছে না? স্বয়ং কালকে যাবে বলছে, তো কালকে ঢাকা আসবে, এসে তারপর ওখান থেকে গাড়ি ধরবে। যাক ভাই, ঢাকা আসলে দিকে আমার সাথে। আমাদের বাড়ি অনেক দূরে ভাই, যে আবার পরে বিপদে না পড়লে একবারে খুললেই দিয়ে যাবো, যাক পরে। তুই কি যাবি না আলমগীর? না, যাবো না। তোমরা আজকে, আমি তো মনে করতাম শেষ হয়ে গিয়েছে, তোমরা আবার ডিএসসি পড়তে চাচ্ছিলা। আচ্ছা ঠিক আছে, ডিএসসি একটা ইম্পর্টেন্ট টপিকস, তো আমি ডিএসসি সম্পর্কে তোমাদেরকে বলছি। হ্যাঁ, ডিএসসি শব্দটি শুনতে পাচ্ছ তো সবাই না? ডিআইসি শব্দের অর্থ হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। টার্মটাই বোঝার চেষ্টা করো। টার্মটা হচ্ছে যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে? ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন টার্ম। হ্যাঁ, তো ডিসেমিনেটেড শব্দ অর্থ যে ওয়াইড স্প্রেড অফ দ্য বডি, ঠিক আছে? ওয়াইড স্প্রেড। ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন মানে ভেসেলস এর মধ্যে কোয়াগুলেশন হচ্ছে, কথাটার মানে হচ্ছে তাই। আর ডিসেমিনেট মানে হচ্ছে পুরো শরীরের মধ্যে হচ্ছে। আচ্ছা, তো এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা কোয়াগুলেশন পাথওয়ে এটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, কোয়াগুলেশন পাথওয়ে, ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে না তো।
স্ক্রিন শেয়ারিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতে পাচ্ছি আমি 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 একটু একটু ইয়েতে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো দেখো কোয়াগুলেশন পাথওয়ে, আমি জাস্ট একটু প্রিভিয়াস, তোমরা এটা ফিজিওলজিতেই পড়েছো, প্যাথোলজিতেও মাঝে মাঝে পড়ায় অনেকে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা। তো এইখানে দেখো দুটো পাথওয়ে আছে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা এক্সট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে? টিস্যু ফ্যাক্টরটা রিলিজ হয়, এক্সটেন্সিভ পাথওয়েতে হতে হলে কোনো টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। এক্সটেন্সিভ পাথওয়ে কথাটা মানে হচ্ছে যে এটা ভেসেলস এর মধ্যেই হবে, কিন্তু এটা বাইরে থেকে কোনো একটা ফ্যাক্টর রিলিজ হবে, যেমন কোনো ব্লাড ভেসেলস ইনজুরি হওয়ার পরে যে কোনো একটা টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, বা কোনো একটা সাবস্টেন্স রিলিজ হলো, যেমন সাইটোকাইনস রিলিজ হলো, অথবা মেলিগনেন্সির সাথে প্রোগুয়াকুলিন রিলিজ হলো, এই সমস্ত কিছু ফ্যাক্টর রিলিজ হওয়ার পরে এই যে ফ্যাক্টর 7 স্টিমুলেটেড হচ্ছে, ফ্যাক্টর 7 ফ্যাক্টর 10 কে স্টিমুলেট করে, ফ্যাক্টর 10 থ্রম্বিন কে স্টিমুলেট করে, থ্রম্বিন তখন ফিব্রিনোজেন তৈরি করে, ঠিক আছে? ফ্যাক্টর 10 প্রথম বিন, প্রথম বিন থেকে থ্রম্বিন, থ্রম্বিন থেকে ফিব্রিনোজেন, ঠিক আছে? মনে থাকবে? তাহলে প্রথমে হচ্ছে যে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে এক্সটেন্সিভ পাথওয়েতে, সেটা ফ্যাক্টর 7 কে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 7 এর উপস্থিতিতে এটা ফ্যাক্টর 10 করবে, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে, ফ্যাক্টর 10 প্রথম বিনকে থ্রম্বিন করবে, থ্রম্বিন তখন ফিব্রিনোজেনকে ফিব্রিন করবে, এটা হচ্ছে একটা পাথওয়ে, এটা হলো। আর ইন্ট্রিনসিক পাথওয়েতে হচ্ছে যে যখন ব্লাড ভেসেলস ইটসেলফ তোমার যখন ব্লাড ভেসেলস সিভিয়ার্ড হবে, তখন কোলাজেন, যে আন্ডারলাইন যে কোলাজেন, সেটার ইয়েতে আসবে, সেটা কন্টাক্টে আসার পরে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হবে, ফ্যাক্টর 12 থেকে ফ্যাক্টর 11 অ্যাক্টিভেটেড, ফ্যাক্টর 11 থেকে ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 থেকে ফ্যাক্টর 8 এর সহযোগিতায় তখন সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে, ফ্যাক্টর 10 তখন প্রথম বিন, এই ফ্যাক্টর 10 কে প্রথম বিন অ্যাক্টিভেটর বলে, এই ফ্যাক্টর 10 এর প্রথম বিনকে থ্রম্বিন করবে, থ্রম্বিনকে তখন ফিব্রিনোজেন হবে। এই নিচের পাথওয়ে তো কমন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কমনলি কোয়াগুলেশন পাথওয়ে। তো কোয়াগুলেশন পাথে আলটিমেটলি আমি দেখছি কি যে প্রথম বিন ইউজড আপ হয়, তারপরে ফিব্রিনোজেন, এইগুলো সব কোয়াগুলেশন ফ্যাক্টর, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 12, এগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর কি জিনিস? কোয়াগুলেশন ফ্যাক্টর নাথিং বাট দিস ইজ এ প্রোটিন, দিস ইজ প্রোটিন, অল আর প্রোটিনস। কি ধরনের প্রোটিনস এগুলো? আমরা জানি যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, গ্লোবিউলিনের মধ্যে আবার 3টা ভাগ আছে। কি কি আছে? আমরা প্রোটিনের মধ্যে 3টা ভাগ, প্রোটিন, এগুলো হচ্ছে সব প্রোটিন। প্রোটিনের মধ্যে কি কি আছে? আমরা জানি অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, আর হলো ফিব্রিনোজেন আছে, আমরা পড়েছি। তাহলে দেখো এগুলো হচ্ছে যে অ্যালবুমিন হচ্ছে যে এগুলো হচ্ছে সবই, আবার গ্লোবিউলিনের মধ্যে কতগুলো ভাগ আছে, একটা আলফা, বিটা, গামা গ্লোবিউলিন, এগুলো হচ্ছে সবই বিটা গ্লোবিউলিন, হ্যাঁ। আর গামা গ্লোবিউলিন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, হ্যাঁ। আর তাহলে এগুলো হলো সবই হচ্ছে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোর মধ্যে আমাদের কি পাচ্ছি আমরা? বিটা গ্লোবিউলিন থাকে, ফ্যাক্টর 9, 10 এগুলো সব বিটা গ্লোবিউলিন আর ফিব্রিনোজেন, ঠিক আছে? এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কোথায় তৈরি হয়? এগুলো সাধারণত প্রোটিন গুলো ম্যাক্সিমাম লিভারে তৈরি হয়, লিভার, আমাদের লিভারে এগুলো সিনথেসিস হয়, ঠিক আছে? এবং এগুলো কখন কাজে লাগে? যখন আমাদের কোনো ব্লাড ভেসেলের মধ্যে, যখন আমাদের ব্লাড ভেসেল হেমোস্টেসিস প্রক্রিয়ায় কাজে লাগে। হেমোস্টেসিসের কয়েকগুলো ভাগ আছে। একটা হেমোস্টেসিস হচ্ছে কি প্রাইমারি হেমোস্টেসিস, যেটা কি ভ্যাসোস্পাজম, তারপর হলো প্লেটলেট অ্যাগ্রিগেশন, আর তারপর হলো কোয়াগুলেশন পাথওয়ে। 3টা পাথওয়েতে আমরা সাধারণত হেমোস্টেসিস করি। কি কি? একটা হচ্ছে ভ্যাসোস্পাজম করি, প্রথমে ইনিশিয়ালি ভ্যাসোস্পাজম হবে, তারপর কোনো জায়গায় যদি ব্লাড কেটে যায়, মানে আমাদের বডি সিভিয়ার্ড হয়, তাহলে প্রথমে কি হবে? প্রথমে আমাদের ব্লাড ভেসেলস গুলো, আন্ডারলাইন ব্লাড গুলো কনস্ট্রিক্ট করবে, ভ্যাসোস্পাজম হবে, সে ভ্যাসোস্পাজম করে রক্তটা বন্ধ করার চেষ্টা করবে। তারপরে যদি সে না পারে, তখন প্রাইমারি হেমোস্টেসিস প্লাগ বলে, এটা প্লেটলেট গুলো আসে করে।
তারপর প্লেটলেটও যদি তারপরেও না পারে, তখন কোয়াগুলেশন পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে তখন আমাদের এই ফাইব্রিন ক্লট তৈরি করে। এই কোয়াগুলেশন পাথওয়ে দুই ভাবে অ্যাক্টিভেটেড হয়, একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে আর একটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে। এখন এটা হলো দেখলাম। এখন তোমরা দেখতে পারো যে যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে এখন আমাদের যেটা হয় সেটা হলো যে ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে? ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনে সেখানে হচ্ছে ওয়াইড স্প্রেড সারা শরীরের মধ্যে এই কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। কেন অ্যাক্টিভেটেড হয়ে যায়? কিছু কিছু কারণে, আন্ডারলাইং কন্ডিশনসের কারণে আমাদের এই পুরো ইয়েটাই আমার অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরোটাই অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, একদম পুরো জিনিসটাই অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কি কারণে অ্যাক্টিভেটেড হচ্ছে? অ্যাক্টিভেটেড কারণ কতগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ডিআইসির একটা কারণ হচ্ছে যে তোমার হলো যে সেপ্টিসেমিয়া, কোনো কারণে যদি বডিতে ইনফেকশনস হয় তাহলে ডিআইসি হতে পারে। কিরকম? যেমন গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া হলে হতে পারে, তারপরে মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়া, গ্রাম পজিটিভ মধ্যে মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়াতে হতে পারে। তাহলে একটা হচ্ছে যে গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া, আর হচ্ছে যে গ্রাম পজিটিভ মধ্যে মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়া, এখানে ডিআইসি হতে পারে। তারপরে এটা হলো দিস ইজ সেপ্টিসেমিয়া, এটা মোস্ট কমন কজ ডিআইসি হওয়ার। তারপরে কিছু কিছু মেলিগনেন্সিতে ডিআইসি হতে পারে। 3 নম্বর কিছু হার্ট মেলিগনেন্সি হতে পারে, হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি তো হতে পারে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে তোমার এভারশিয়া প্লাসেন্টা। হ্যাঁ, অবস্ট্রাকটিভ কিছু ডিসঅর্ডার আছে, অবস্ট্রাকটিভ ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে ইন্টেরিটুরাল ডেথ বা ডেড ফিটাস যদি থাকে, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হতে পারে, প্রিএক্লাম্পসিয়া, এই সমস্ত কন্ডিশনসে তোমার ইয়াতে হয় ডিআইসি হতে পারে, ঠিক আছে? আর তারপরে কিছু হচ্ছে যে কোনো সিভিয়ার ট্রমা, বার্ন, সিভিয়ার সার্জারি, পোস্ট সার্জিক্যাল কিছু কন্ডিশনসে তোমার ডিআইসি হতে পারে। তারপরে তোমার হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশনও তোমার ডিআইসি হতে পারে। তারপরে কিছু কিছু স্নেক বাইট পয়জনিং এ ডিআইসি হতে পারে। তারপরে তোমার কিছু একটা ম্যালেরিয়া আছে, ফেলসিফাম ম্যালেরিয়া, সেখানেও ডিআইসি হতে পারে। These are the conditions which leads to DIC. DIC কোনো আলাদা কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, মানে আলাদা কোনো ডিজিজ এন্টিটি না, এটা হচ্ছে যে অন্য একটা ডিজিজের জন্য বডিতে সারা শরীরে আমাদের যে কোয়াগুলেশন যে পাথওয়েটা খুব হাইলি রেগুলেটেড। এটা যখন কোয়াগুলেশন ক্যাসকেড যখন মানে কোনো কারণে ব্লাড ভেসেলে কোথাও সিভিয়ার হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই ব্লাডটাকে বন্ধ করতে হবে, তাহলে ঠিক সেই জায়গায় কোয়াগুলেশন প্রসেসটা গিয়ে অ্যাক্টিভেট হবে। হওয়ার পরে আবার সাথে সাথে ওই ব্লাড পড়াটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আবার অ্যান্টিকোয়াগুলেশন প্রসেস মানে ফিব্রিনোলাইটিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে ওই ক্লটটাকে সরিয়ে ফেলে। ঠিক ওইটা ইনভলভ থাকে ঠিক সেই অর্গানে, অন্য কোথাও গিয়ে এটা আর হবে না। কথা বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, কোথাও যদি ব্লাড ভেসেলস কোনো কেটে যায়, তাহলে আমার তাহলে ঠিক সেই জায়গাটাতে কোয়াগুলেশন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হওয়ার পরে ওই কোয়াগুলেশন ওই জায়গাতে একটা ক্লট তৈরি করে ফেলবে। ক্লট তৈরি করার পরে কিছুক্ষণ পরে যখন ওই জায়গায় ব্লাড বন্ধ হয়ে যাবে, তখন ওই ক্লটটা কিছুক্ষণ পরে কি হবে, ফিব্রিনোলাইসিস প্রথমে ফিব্রিন তৈরি হবে কোয়াগুলেশন পাথওয়েতে, তারপরে আবার ফিব্রিনোলাইসিস করে ওইটাকে আবার রিজলিউশন করে দিবে। এটা খুবই হাইলি রেগুলেটেড একটা ইয়ে। কিন্তু এই যে সেপ্টিসেমিয়া একটা কন্ডিশনস, তারপরে সার্জারি, তারপরে বার্ন, তারপরে ডেড অবস্ট্রেটিক কিছু ডিসঅর্ডারস, কিছু মেলিগনেন্সি, কিছু ইনফেকশনস লাইক ম্যালেরিয়া এবং স্নেক বাইট, এই সমস্ত কন্ডিশনে কিছু কিছু ক্ষেত্রে এই যে হাইলি রেগুলেটেড যে একটা কোয়াগুলেশন পাথওয়েটা থাকছে, সেটা আর থাকছে না। সেখান থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হয়, প্রোকোয়াগুলেন্ট রিলিজ হয়, এই সমস্ত জায়গা থেকে কিছু প্রোকোয়াগুলেন্ট রিলিজ হওয়ার কারণে কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এই কোয়াগুলেশন ক্যাসকেড যখন অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তখন এই যে ফিব্রিনোলাইসিস প্রসেসটা সেটা একদম একইভাবে
ডিফেন্সিভ যে মেকানিজম গুলো আছে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারে না। কাউন্টারঅ্যাক্ট করতে না পারার কারণে সারা শরীরে এই কোয়াগুলেশন প্রসেসটা চলতে থাকে এবং ফিব্রিনোলাইটিক প্রসেসটাও সাইড বাই সাইড চলতে থাকে, সারা শরীরে এটা হয়। এই জন্য এটাকে ডিসেমিনেটেড বলে। এবং কন্ডিশনস গুলো হচ্ছে এই সমস্ত আন্ডারলাইন কন্ডিশনসে এই জিনিসটা হবে। ডিআইসি কখনো নিজে নিজে হতে পারে না, এটা কিছু কন্ডিশনসের জন্য এটা হয়। এবং কন্ডিশনস গুলো কি বলেছি, একটা হলো সেপ্টিসেমিয়া, মেইনলি গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া, গ্রাম পজিটিভও হতে পারে, দিস ইজ মেনিনগোকোকাল সেপ্টিসেমিয়া, কিছু মেলিগনেন্সিতে হতে পারে। তারপরে তোমাকে বলেছি যেমন প্যানক্রিয়াটিক কার্সিনোমা, স্টোমাক কার্সিনোমা, এগুলোতে খুব কমনলি ডিআইসি হওয়ার সম্ভাবনা থাকে। কিছু হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারস আছে, সেই লিউকেমিয়াতে হতে পারে ডিআইসি। দেন হচ্ছে যে অবস্টেটিক কিছু ডিসঅর্ডারস আছে, যেমন প্রিএক্লাম্পসিয়া বলেছি, অ্যাব্রাপসিয়া প্লাসেন্টা বলেছি, ডেড ফিটাস বলেছি, ইন্টারউটেরাইন ডেথ, সেই সমস্ত কন্ডিশনসে বা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এগুলোতে তোমার ডিআইসি হতে পারে। তারপরে আমি বলছি বার্ন, সিভিয়ার ট্রমা, সার্জারি, তারপরে স্নেক বাইট, ম্যালেরিয়া, এই সমস্ত কন্ডিশনসে ডিআইসি হতে পারে। আচ্ছা, এখন ডিআইসি হলো, এখন ডিআইসি হলে হোয়াট ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ ডিআইসি? এখন ডিআইসি নিয়ে আসলো একটা রোগী, আমি কখন বুঝবো পেশেন্ট ডেভেলপ ডিআইসি? এখন একটা পেশেন্ট ডিআইসি নিয়ে আসছে, তাহলে ডিআইসি ম্যানিফেস্টেশন হচ্ছে যে তার আন্ডারলাইন যে কন্ডিশনের কারণে ডিআইসি হয়েছে সেটা আগে ম্যানিফেস্টেড হবে। যেমন তার সেপ্টিসিমিয়ালে জ্বর থাকবে, ফিভার থাকবে, এই সমস্ত জিনিস ম্যানিফেস্টেড হবে। অথবা যার ডেড ফিটাস থাকবে, তার হিস্ট্রি থাকবে যে তার একটা প্রেগন্যান্সি হয়েছিল ফলোড বাই এরকম কিছু একটা থাকবে। আগে হলো তার আন্ডারলাইন কন্ডিশনের ক্লিনিক্যাল ফিচার্স, এক মান। সেকেন্ড হচ্ছে ডিআইসি ইটসেলফ কিছু ক্লিনিক্যাল ফিচার্স করে। সেই ক্লিনিক্যাল ফিচার্স বলার আগে আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, ছবি দেখানোর পরে আমি তোমাদেরকে ওইটা আমি শেয়ার করছি। হ্যাঁ, ওইটা আমি আগে এই ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই? স্যার একটু জুম করলে ভালো হতো স্যার, বোঝা যাচ্ছে না দূরে অনেক। এখন হইছে না আরেকটু করতে হবে? এখন দেখা যাচ্ছে? আরেকটু করেন স্যার, ক্লিয়ার আসছে এখন? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমি বলছি অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন সিস্টেম, এটা বোঝার চেষ্টা করো সবাই। এই ছবিটা দেখলেই পুরো ডিআইসি বোঝা হয়ে যাবে। এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে গেল প্রথমে, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভেটেড হওয়ার পরে তারপরে কোয়াগুলেশন সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় তখন কি হয়? তোমরা ডান দিকটা চলে আসো। কোয়াগুলেশন সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় তখন আমি কি বলেছি যে কোয়াগুলেশন সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হবে তখন তোমার কি হবে যে প্রথমে কোয়াগুলেশন ইন্টেন্সিভ এক্সটেন্সিভ পাথওয়েতে অ্যাক্টিভেট হলো, হওয়ার পরে তোমার প্রথম বিন অ্যাক্টিভেটেড হলো, ফ্যাক্টর 10 থেকে প্রথম বিন, এটা হলো কমন পাথওয়ে, ফ্যাক্টর 10 প্রথম বিন, তারপর থ্রম্বিন, তারপর ফিব্রিন। তাহলে ফিব্রিন ডিপোজিশন হলো, তা সারা শরীরে যে আর্টারিয়াল ভেসেলস গুলো আছে সেখানে গিয়ে ফিব্রিন ডিপোজিশন হবে। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, ফিব্রিন ডিপোজিশন হলো, তাহলে মাইক্রো সার্কুলেশন ফিব্রিন ডিপোজিশন হলো। ফিব্রিন ডিপোজিশন হলে কি হচ্ছে? আচ্ছা, ফিব্রিন ডিপোজিশন হলে আমার ওই জায়গায় যদি ফিব্রিন কোয়াগুলেশন একটা থ্রম্বাস যদি তৈরি হয় তাহলে ওই জায়গায় অর্গানটার কি হবে? ব্লাড পাবে না, ব্লাড পাবে, ইসকিমিক অর্গান ড্যামেজ হবে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে ওই যে অর্গানে গিয়ে এটা জমা হচ্ছে, সারা শরীরের সমস্ত অর্গানে গিয়ে জমা হয় এটা। তাহলে সারা শরীরের যে অর্গানগুলো আছে সেই ভাইটাল অর্গান, যেমন আমাদের ব্রেইন, আমাদের লাংস, আমাদের কিডনি, আমাদের হার্ট, এই সমস্ত সব জায়গায় এটা জমা হচ্ছে। ঠিক আছে, জমা হওয়ার পরে আমাদের কি হবে? আমাদের ওই জায়গায় ইসকিমিক একটা অর্গান ড্যামেজ হবে। ঠিক আছে, এক ফিব্রিন সব জায়গায় ম্যাক্রোসার্কুলেশন ফিব্রিন। আচ্ছা, তারপরে এটার ভিতর দিয়ে যখন আরবিসি গুলো পাস করে, এটার ভিতর দিয়ে যখন আরবিসি পাস করবে, তখন আরবিসি যখন পাস করবে, যখন এটা ফিব্রিন ডিপোজিশন হচ্ছে, ফিব্রিন মানে কি? একটা মেশওয়ার্ক, একটা মেশওয়ার্কের মতো। এটার মধ্যে যখন ফিব্রিন যখন আরবিসি পাস করবে তখন আরবিসি গুলো ভেঙে যাবে, সেই জন্য বলে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া। আমি তোমাদেরকে ছবি দেখাবো, এটাকে বলে আরবিসি গুলো ভেঙে যাবে, তাহলে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হবে। ঠিক আছে, এটা তাহলে একটা হলো ফিব্রিন কি কি কনসিকোয়েন্স হচ্ছে যখন আমার ওয়াইড স্প্রেড কোয়াগুলেশন ডিসঅর্ডার হচ্ছে, কোয়াগুলেশন হচ্ছে, তখন আমাদের সারা শরীরে কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে আমাদের ফিব্রিন ডিপোজিশন হবে। ফিব্রিন ডিপোজিশন হলে তখন এই ফিব্রিন কি হবে? ব্লাড সাপ্লাই বন্ধ দিয়ে যাবে অর্গানগুলো, তাহলে অর্গানগুলো ইসকিমিক ড্যামেজ হবে। এক,
ওই ফিব্রিনের ভিতর দিয়ে যখন আরবিসি পাস করবে, আরবিসি গুলো ভেঙে যাবে, কারণ আরবিসি গুলো তো ফ্রি ফ্লো করছিল, এখন একটা নেটের ভিতর দিয়ে পাস করছে। মনে করো ফিব্রিন গুলো তো একটা মেশ ওয়ার্কের মতো থাকে, নেটের মতো, ওটার ভিতরে যখন আরবিসি পাস করবে, আরবিসি গুলো ওইটার ভিতরে পাস করতে গিয়ে ভেঙে যাবে। এর জন্য মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া বলে। ঠিক আছে, আমি বলেছি যে ফিব্রিন যখন ডিপোজিশন হয় তখন কোয়াগুলেশনের ক্যাসকেডের পাশাপাশি ফিব্রিনোলাইসিস প্রসেসটাও চলতে থাকে। ফিব্রিনোলাইসিস যখন থ্রম্বোসিস হচ্ছে, সাথে সাথে ফিব্রিনোলাইসিসও হচ্ছে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? ফিব্রিনোলাইসিস হচ্ছে, ফিব্রিন ডিপোজিশন হচ্ছে, আবার ফিব্রিনটাকে ভেঙে ফেলার চেষ্টা করতেছে। এটা বডির ডিফেন্সিভ মেকানিজম। তো ফিব্রিনোলাইসিস হলে ফিব্রিনের যে ফিব্রিন ভেঙে গিয়ে ফিব্রিন এফডিপি বলে, ফিব্রিন ডিরাইভড প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, এবং সেটাকে ডি ডাইমার বলি আমরা, জেনারেশন ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা আমরা হচ্ছে ফিজিক্স। আর এদিক দিয়ে কি হচ্ছে যে আমাদের বারবার সব এই যে ফিব্রিন যখন ডিপোজিশন, ফিব্রিন তৈরি হতে গেলে কি কি ইউজড আপ হচ্ছে বলো তো? কি ক্লটিং ফ্যাক্টর গুলো সব ইউজড আপ হচ্ছে না? ফ্যাক্টর 12, ফ্যাক্টর 10, 11, সবগুলো এই ফিব্রিন তৈরি করতে গিয়ে সবগুলো কি হচ্ছে, ইউজড আপ হয়ে যাচ্ছে। তাহলে ওগুলোর অভাব শরীরে দেখা দিচ্ছে। ওইগুলোর অভাব শরীরে দেখা দেওয়ার কারণে আমাকে বলে কনজাংশন অফ ক্লটিং ফ্যাক্টরস এবং প্লেটলেটসও কিন্তু কোয়াগুলেশন পাথওয়ে কাজ করে। তাহলে প্লেটলেটও এবং ক্লটিং ফ্যাক্টর সবই কনজাংশন হয়ে যাচ্ছে, তাহলে এগুলোর অভাব হয়ে যাচ্ছে। এগুলোর অভাবের কারণে তখন আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। একদিকে থ্রম্বোসিস হচ্ছে, আরেকদিকে ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। খুবই একটা জটিল একটা ব্যাপার যে আমাদের থ্রম্বোসিসও হচ্ছে, আমাদের থ্রম্বোসিস হলে আমাদের ব্লিডিং তো হওয়ার কথা না, কিন্তু একদিকে থ্রম্বোসিসও হচ্ছে, আরেকদিকে ব্লিডিংও হচ্ছে। কিন্তু মেইন ইনিশিয়ালি কি হচ্ছে, ফিব্রিন মানে থ্রম্বোসিস হচ্ছে, মানে কোয়াগুলেশন পাথ হয়ে অ্যাক্টিভেট হয়ে ইনিশিয়ালি থ্রম্বোসিস হচ্ছে। এই থ্রম্বোসিস লিডস টু এই থ্রম্বোসিস হওয়ার পরপরই সাথে সাথেই সবগুলো যখন ডিপোজিশন হয়ে যাচ্ছে তখনই আবার ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হচ্ছে। ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হওয়ার কারণে ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেকটা ডিআইসি সম্পর্কে একটা কমন একটা ইয়ে। তাহলে আমাদের প্রথমে ডিআইসি তে কিছু আন্ডারলাইং কন্ডিশনস থাকে, সেই আন্ডারলাইং কন্ডিশনস গুলো আমাকে কি করে, কোয়াগুলেশন ক্যাসকেডকে স্টিমুলেট করে, করার পর আমার থ্রম্বোসিস করে, থ্রম্বোসিস মানে আমাকে ফিব্রিন তৈরি করে। এই ফিব্রিন তৈরি করতে গেলে কনজাম্পশন হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস গুলো, তাহলে ক্লটিং ফ্যাক্টরস গুলোর অভাব দেখা দিচ্ছে শরীরে, প্লেটলেটের অভাব দেখা দিচ্ছে, এই জন্য আমার ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। আর এদিকে আবার থ্রম্বোসিস তৈরি হওয়ার কারণে, ফিব্রিন ডিপোজিশন হওয়ার কারণে বিভিন্ন অর্গানে জমা হয়ে আমার ব্লাড সার্কুলেশনকে বন্ধ করে দিচ্ছে, এই জন্য ওই অর্গানগুলো ইসকেমিক ড্যামেজ হচ্ছে। পাশাপাশি ওটার ভিতর থেকে যখন আরবিসি পাস করছে তখন আমার আরবিসি গুলো ভেঙে যাচ্ছে, এই জন্য মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে। পাশাপাশি আবার ফিব্রিন যেহেতু তৈরি হচ্ছে, ফিব্রিনে আবার এটাকে ভেঙেও দিচ্ছে, ফিব্রিনকে ভাঙতেছে, এই জন্য ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টও তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি কি কি জিনিস দেখতে পাই দেখো, এটা থেকে ইনভেস্টিগেশন। তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলো যদি কনজাম্পশন হতে থাকে, বোথ এক্সটেন্সিভ পাথওয়ে ইন্টেন্সিভ পাথওয়ে, আমি এক্সটেন্সিভ পাথওয়ে যদি কনজাম্পশন হতে থাকে তাহলে প্রথম মিন টাইমটা প্রলংড হয়ে যাবে নাকি? আচ্ছা, আর যদি ইন্টেন্সিভ পাথওয়ে যখন ক্লটিং ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি হবে তখন আমার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইপ আমার বেড়ে যাবে। আচ্ছা, এদিক দিয়ে প্লেটলেটটা তখন কি হয়ে যাচ্ছে, প্লেটলেটটা আমার কনজাম্পশন হচ্ছে, তার প্লেটলেট কি হয়ে যাবে, কমে যাবে। প্লেটলেট যদি কমে যায় তাহলে ব্লিডিং টাইম কি হবে স্যার? প্লেটলেট ব্লিডিং টাইম কিসের উপর নির্ভর করে, প্লেটলেটের উপর না ক্লটিং ফ্যাক্টর? ব্লিডিং টাইম বেড়ে যাবে, তাহলে প্লেটলেট থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ব্লিডিং টাইম বেড়ে যাবে। ক্লটিং টাইম কি হবে? এটাও বেড়ে যায় এখানে, ক্লটিং টাইমও বেড়ে যাবে, কারণ আমার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তো ডেফিসিয়েন্সি হচ্ছে নাকি? ক্লটিং টাইম বাড়বে না? জি স্যার, বাড়বে স্যার। দুইটাই বাড়বে, ব্লিডিং টাইম বাড়বে, ক্লটিং টাইম বাড়বে। প্রথম মিন টাইম এক্সটেন্সিভ পাথওয়ে ইউজড আপ হয়েছে, প্রথম মিন টাইম বাড়বে। অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম কি হবে, বেড়ে যাবে। ফিব্রিনোজেন, এই যে থ্রম্বিন, এই যে আমি বলছি কি যে থ্রম্বিনটা কাকে অ্যাক্টিভেট করে? স্যার থ্রম্বিন তো প্রথম মিন থেকে থ্রম্বিনটা কাকে অ্যাক্টিভেট করে? ফিব্রিনোজেনকে ফিব্রিন করে। ফিব্রিনোজেন বেশি বেশি ফিব্রিনের দিকে চলে যাবে, তাহলে ফিব্রিনোজেনের লেভেল কি হবে স্যার? বেড়ে যাবে স্যার, এটা কেন বেড়ে যাবে? স্যার এটা তো বেশি ফিব্রিন তৈরি হচ্ছে,
ফিব্রিনোজেনটা ফিব্রিনের দিকে হয়ে যাচ্ছে, বেশি বেশি ফিব্রিন তৈরি হচ্ছে, ফিব্রিনোজেনটা কোথায় চলে যাবে? ফিব্রিনোজেনটা একটা কোয়াগুলেশন ফ্যাক্টর, কোয়াগুলেশন সবগুলো তো কমে যাচ্ছে, তাই ফিব্রিনোজেন লেভেল কি হয়ে যাবে? তার কমার কথা তো স্যার। ফিব্রিনোজেন লেভেল কমে যাবে কমে স্যার। যাবে স্যার। কমে যাবে না? জি হ্যাঁ স্যার। স্যার, ফিব্রিনোজেন লেভেল কমে যাবে। স্যার ও আরো ভাঙবে যেহেতু। আচ্ছা, ফিব্রিনোজেন লেভেল কমে যাবে। তারপর ফিব্রিনোজেন ফিব্রিন হলো, ফিব্রিন যদি হয়, ফিব্রিন গুলো আবার ব্রেকডাউন হয়ে কি হয়ে যাচ্ছে? ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট ফিব্রিন ডিগ্রেডেশন। তাহলে এফডিপি এবং ডি ডাইমার কি হবে? বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে, এটা বেড়ে যাবে স্যার এখান থেকে। এটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? তারপরে অর্গান ড্যামেজের কারণে আমি কি পাবো? বিভিন্ন জায়গায়, যেমন আমার মনে করো যে অর্গান, আমার 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 ব্রেইনে না, প্রথমে ধরো কিডনিতে কি হবে? কিডনিতে রেনাল ফেলিউর হবে, কিডনি বেড়ে যাবে নাকি? রেনাল ফেলিউর হবে। হ্যাঁ, যদি আমার লিভারে হয়, লিভারে জন্ডিস হবে, এইচজিবিটি লেভেল বেড়ে যাবে নাকি? ইসকেমিক ড্যামেজ হলে লিভারে কি হবে? জন্ডিস হবে আর এইচজিবিটি লেভেল, ইসকেমিক ড্যামেজ এইচজিবিটি বেড়ে যাবে। ব্রেইনে হলে আমার কনসাসনেস লেভেলটা অল্টার হয়ে যাবে নাকি? লাঙে হলে কি হবে? ডিসনিয়া হবে, হেমোপটাইসিস হবে, এগুলোই তো হবে নাকি? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আবার এদিক দিয়ে আবার যখন ক্লটিং ফ্যাক্টর গুলো সব কনজাংশন হয়ে যাচ্ছে, প্লেটলেট কনজাংশন, তাহলে আমার কি হবে? ব্লিডিং হবে নাকি? ব্লিডিং হবে। তাহলে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন? তোমরা নিজেরাই বলো এখন, তাহলে কি হবে? স্যার ব্লিডিং প্রথমে আন্ডারলাইং ডিজিজের জন্য একটা কন্ডিশন আসবে স্যার। তাহলে ক্লিনিক্যাল, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিআইসি? মাস্ট বি আন্ডারলাইং কন্ডিশন এন্ড ক্লিনিক্যাল ফিচার্স। ঠিক আছে, যে কজটা তার করেছে সেটা একটা ক্লিনিক্যাল ফিচার পাবে। আর ডিআইসি ইটসেলফের জন্য কি পাবো? এটা ব্লিডিং। ব্লিডিং এখন এই ব্লিডিং গুলো কিরকম হবে? এই ব্লিডিং গুলো কোথায় পাবো? স্কিনের মধ্যে। স্কিনের মধ্যে কিভাবে পাইতে পারি? ইকাইমোসিস, ব্রুইজ, পারপুরা, পেটিচি, এইভাবে আমরা পাবো। ওয়াইড স্প্রেড, অনেক জায়গায়, বডির বিভিন্ন জায়গায় পাবো আমরা। ঠিক আছে? জি স্যার। এটা স্কিনে। আবার যদি এই ব্লিডিংটা যদি আমার জিআইটিতে হয়, জিআইটি ব্লিডিং পাইতে পারি। আরো বেশি খারাপ হলে লাঙে হ্যামোরেজ হতে পারে, ব্রেইনে। ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে যে আমি যে রোগীটাকে ক্যানুলা করতেছি, ক্যানুলা সাইড থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং আর বন্ধ হচ্ছে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? পেশেন্টের যে দেখা যাচ্ছে সার্জারি করা আছে, সার্জারি যে ওন্ড আছে, সেই ওন্ড থেকে ব্লিডিং হচ্ছে, বন্ধ হচ্ছে না। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে এগুলো হলো কমন, এগুলো হলো কমনলি এই সমস্ত সাইড। তাহলে আমি যখন একটা ডিআইসির খেয়াল করবো, আমার বিভিন্ন সাইডে ওয়াইড স্প্রেড ইকাইমোসিস, ব্রুইজ, এগুলো টাইপের ব্লিডিং পাবো। তারপর আমি দেখবো যে ক্যানুলা সাইড থেকে ব্লিডিং হচ্ছে। নর্মালি একটা রোগীর ক্যানুলা সাইড থেকে ব্লিডিং হওয়ার কথা, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। দেখবো যে আমি পেশেন্টের সার্জারি যে সাইড থেকে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে এই সাইড থেকে ব্লিডিং, তাহলে ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টের আমি অর্গান ড্যামেজের কারণে কি হবে? যেমন তার কিডনি ড্যামেজের কারণে রেনাল ফেলিউর ডেভেলপ করে, ক্রিয়েটিনটা বাড়বে। তার লাংস এর মধ্যে তার পেশেন্ট ডিসনিয়া প্রেজেন্ট করবে, পেশেন্টের পালমোনারি হ্যামোরেজ হতে পারে, পেশেন্ট হেমোপটাইসিস থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। পেশেন্ট লিভার ড্যামেজের কারণে পেশেন্ট আমরা জন্ডিস পেতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলো কমনলি আমরা পাবো। ঠিক আছে? এই আচ্ছা, তাহলে এই ছবিটা দেখছো সবাই? আবার একটু দেখে নাও। আমি বলছি যে যে আন্ডারলাইং কন্ডিশনস গুলো আছে, কি কি আন্ডারলাইং কন্ডিশনস বলেছি যে সেপ্টিসেমিয়া, এর মধ্যে গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া ইজ দ্য বেস্ট ইম্পর্টেন্ট থিং। তোমাদেরকে পড়িয়েছিল গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া কিভাবে করে, পলিস্যাকারাইড যে থাকে সেই পলিস্যাকারাইড কিভাবে করে, এটা এরকম মেকানিজম দেখাইছিল না 4th ইয়ারে যখন মাইক্রোবায়োলজি পড়িয়েছি, সেপ্টিসেমিয়া করে ওটা দেখাইছে, সেপ্টিসেমিয়া কিভাবে করে দেখাইছে, পলিস্যাকারাইড কিভাবে কি করে, ওইটাই করে। তারপরে তোমার গ্রাম পজিটিভ কিভাবে করে, তারপরে তোমার মেলিগন্যান্সি, অবভিয়াসলি ডিজঅর্ডার, এগুলো কোয়াগুলেশন প্রসেসটাকে অ্যাক্টিভেট করার পরে কোয়াগুলেশন প্রসেসটা আলটিমেটলি ফ্যাক্টর দুইটাই, ইন্টেনসিভ বা এক্সটেনসিভ পাথে দুইটাই ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 10 আবার প্রথম বিনকে অ্যাক্টিভেট করে, প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি করবে, থ্রম্বিন আবার ফিব্রিনোজেন দিয়ে ফিব্রিন তৈরি করে দিবে। এই ফিব্রিনটা সমস্ত শরীরে সবার জায়গায় জমা হবে। জমা হওয়ার পরে এই ফিব্রিন তোমার ইসকেমিক অর্গান ড্যামেজ করবে, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক করে, এই ফিব্রিন ভেঙে গিয়ে সেকেন্ডারি ফিব্রিনোলাইসিস করে তোমার ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বাড়াবে। আর এদিক থেকে যেহেতু কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সব কনজাম্পশন হয়ে যাচ্ছে, তখন তোমার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি দেখা দিবে। দেখা দেওয়ার কারণে আমার এবং প্লেটলেট ফ্যাক্টর কমে যাবে। প্লেটলেট যদি কমে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ব্লিডিং টাইম প্রলংড হবে। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি, ক্লটিং টাইম প্রলংড হবে, প্রথম বিন টাইম প্রলংড হবে এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম প্রলংড হবে। যেহেতু ফিব্রিনোজেন গুলো সব ফিব্রিন তৈরি করে ফেলছে, সেই ফিব্রিনের লেভেলও কমে যাবে, ফিব্রিনের লেভেল কম পাবো এবং এই ফিব্রিন থেকে ফিব্রিন যে ফিব্রিনোলাইসিসের মাধ্যমে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট এবং ডি ডাইমার বেড়ে যাবে। ঠিক আছে? এই তাহলে এই ছবিটা থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা কি পাচ্ছি। ঠিক আছে?
এখন আসো যে ক্লিনিক্যাল ফিচার্স তো আমি বললাম, ঠিক আছে? দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। আচ্ছা, এখন একটা দুটো ভাগ আছে, আমি এগুলো তোমাদের খুব বেশি লাগবে না। এগুলো অ্যাকিউট ডিআইসি আর একটা হলো ক্রনিক ডিআইসি, দুটো টার্ম আছে। অ্যাকিউট ডিআইসিতে ব্লিডিং ম্যানিফেস্টেশনসটা বেশি হয়, আর ক্রনিক ডিআইসি থ্রম্বোটিক ম্যানিফেস্টেশনটা বেশি হয়, ঠিক আছে? একটু শুধু মনে রাখো। আমরা যে ক্লিনিক্যাল সিচুয়েশন গুলো পাই সেগুলো মানে অ্যাকিউট ডিআইসি পাই, এই জন্য এটা অ্যাকিউট ডিআইসিতে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশনস গুলো বেশি হয়, আর ক্রনিক ডিআইসির সাথে থ্রম্বোটিক ম্যানিফেস্টেশনস গুলো বেশি হয়। একটু জানো, আর বেশি জানার দরকার নেই, ঠিক আছে? এটা টার্মটা শুধু জানো, অ্যাকিউট ডিআইসি ক্রনিক ডিআইসি আছে। যেমন সেপ্টিসেমিয়া গুলোতে অ্যাকিউট ডিআইসি করে, আবার মেলিগন্যান্সি গুলোতে ক্রনিক ডিআইসি হতে পারে সাধারণত। আচ্ছা, এই হলো তোমার আমি একটা শুধু একটা ছবি দেখাই। এটা শুধু সিম্পল একটা ছবি, ওই যে ডিএসি, এই যে ব্লিডিং দেখছো, হ্যাঁ, দুই পায়ের মধ্যে তার ব্লাড আছে, দেখতে পাচ্ছ? এরকম আর কি, ক্যামোসিস বা ব্রুইজের মতো মনে হচ্ছে, ঠিক আছে? এই আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ইনভেস্টিগেশনস কি করব তোমরা নিজেরাই বলো। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব নাকি? কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পাবো? আমরা প্লেটলেটটা কমে যাবে। ইয়েস, প্লেটলেটটা কমে যাবে, এবং অনেক হেমোলাইসিসের কারণে আরবিসিও অ্যানিমিয়াও পেতে পারি, ঠিক আছে? অ্যানিমিয়া, তাহলে হেমোলাইসিস যদি হয় তাহলে একটু জন্ডিসও পেতে পারি না? জি স্যার, পাবো স্যার। জি স্যার, পাবো স্যার। জন্ডিস, বিলিরুবিনটা বেশি পাবো, বিলিরুবিনটা একটু বেশি পাবো। এখানে আনকনজুগেট হাইপারবিলিরুবিন। আবার যদি লিভার ড্যামেজের কারণে হয় তাহলে আবার কি পাবো? এসজিবিটি বেশি পাবো, তখন আবারও বিলিরুবিন এসজিবিটি দুইটা বেশি। বুঝতে পারছো তো? দুই ধরনের টাইপের হতে পারে। এখানে মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণে জন্ডিস পেতে পারি, সেখানে আনকনজুগেট হাইপারবিলিরুবিনেমিয়া হবে। আবার এই ডিআইসি আবার লিভারে ইসকিমিয়া করে আবার হেপাটিক ফর্ম অফ জন্ডিস করতে পারে, সেখানে আবার কনজুগেট আনকনজুগেট দুইটাই বেশি পাবো, আবার এসজিবিটি লেভেল বেশি পেতে পারি। কথা ক্লিয়ার হচ্ছে কথা? আচ্ছা, আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে কি পাবো? তাহলে আমাদের এনিমিয়া পেতে পারি, এবং আর কি পেতে পারি বলছিলাম? যে প্লেটলেট কাউন্টটা কম পাবো। আচ্ছা, এখানে একটা ছবি আমি তোমাদের একটু শেয়ার করি। এটা হলো মাইক্রোস্কোপের মাধ্যমে ইলেকট্রনিক মাইক্রো ফটোগ্রাফ বলে এটাকে, হ্যাঁ, ইলেকট্রনিক মাইক্রো ফটোগ্রাফ। বুঝতে পারছো আমি কি বলতেছি? এই জিনিসগুলো দেখতেছো লম্বা সুতার মতো, এই যে দেখতেছো না? দিস আর ফাইব্রিন, ঠিক আছে? দিস আর ফাইব্রিন। হ্যাঁ, এই ফাইব্রিনটা এইটা কি জিনিস জানো? এই যে এগুলো দিস আর আরবিসি, বুঝছো? এই আরবিসিটা কিভাবে গিলোটিন করতেছে দেখতেছো? জি স্যার। এই যে মাঝখান দিয়ে আরবিসিটা ভেঙে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, এই যে এদিকে চেপে ধরছে কিভাবে, হ্যাঁ, গিলোটিনেটেড হয়ে যাচ্ছে। এটা হলো একদম মানে একটা ডিআইসি ছবির মধ্যে মানে একটা ইলেকট্রনিক মাইক্রো ফটোগ্রাফ বলে এটাকে। এরকম ছবি নিয়ে দেখছে যে এরকম করে, তাহলে আরবিসিটা ভেঙে যাচ্ছে না? মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা। হ্যাঁ, তো মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয় তাহলে আমরা পিবিএফ এ কি পাইতে পারি? এটারও একটা ছবি আমি তোমাদেরকে একটু দেখাই যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি কি পেতে পারি। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি পেতে পারি এরকম একটা ছবি। হ্যাঁ, এরকম একটা জিনিস দেখতে পারি। এবার এটা একটা পেরিফেরাল ব্লাড ফিল্মের ছবি, ঠিক আছে? আমি তোমাকে একটু দেখাই। এই দিস আর দ্য আরবিসি, তোমরা কি আমার দেখতে পাচ্ছ? আমি যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, দিস আর দ্য আরবিসি। দেখুন, আরবিসি সেন্ট্রাল প্যালোর আছে না? আমরা জানি যে সেন্ট্রাল প্যালোর থাকে না? এই সেন্ট্রাল প্যালোরটা কতটুকু থাকে? প্রতিটা আরবিসির 1/3, লেস দেন 1/3 থাকে না? মোর দেন 1/3 যদি থাকে তাহলে সেটা মাইক্রোসাইটিক হয়ে যাবে না, হাইপোক্রোমিক হয়ে যাবে না? এই যে সেন্ট্রাল প্যালোর আছে না, এই যে সেন্ট্রাল একটা প্যালোর দেখতেছো না আরবিসির মধ্যে দেখা যাচ্ছে, আমি যে দেখাচ্ছি এই সেন্ট্রাল প্যালোর থাকে, এটা হলো আরবিসি। এগুলো সব আরবিসি। কারণ আরবিসি কেন বেশি দেখা যাচ্ছে? কারণ আরবিসি তো বেশি থাকে নাকি? লাখ লাখ আরবিসি থাকে, আর ডব্লিউবিসি মাত্র 12,000 থাকে নাকি? আর প্লেটলেট এত ছোট যে দেখা যায় না। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট একটা গ্রুপ, এটা হলো প্লেটলেটস। কথা বুঝতে পারছো? এই ছোট ছোট এটা প্লেটলেটস, ছোট ছোট একটা ক্লাস্টার আকারে প্লেটলেট থাকে। হ্যাঁ, এটা হলো একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখাচ্ছি। পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোন সেল? আরবিসি সেল। কেন আরবিসি? কারণ আরবিসি সংখ্যায় বেশি, ঠিক আছে? ঠিক আছে? এই আর এই যে বড় সেলটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে লিম্ফোসাইটস, অনেক বড়। বুঝতে পারছো?
নিউট্রোফিল এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বড় লিম্ফোসাইটস একটা, হ্যাঁ লিম্ফোসাইট দেখা যাচ্ছে, ঠিক আছে। এই আচ্ছা এখন দেখো আরবিসি গুলো কিন্তু এই আরবিসি সবই কিন্তু আরবিসি, কিন্তু কিছু কিছু আরবিসি একটু ডিফারেন্ট, দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা বেশি নাকি স্যার এগুলো? এই যে আরবিসি যে ওই যে বললাম না, ওইখানে আরবিসি গুলো গিলোটিনেটেড হয়ে গেল, দেখছো না ওই যে ফ্যাব্রিন স্যার। দিয়ে, এই দেখো এই জি যে স্যার। ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এই আরবিসিটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল আরবিসি, এগুলো কিন্তু একই রকম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো এটা ভেঙে গিয়ে কি হয়ে গেছে দেখছো, হ্যাঁ এই যে একটু হেলমেটের মতো মনে হচ্ছে না, হেলমেট বলে, হেলমেট, দিস আর দ্য হেলমেট সেলস। তোমরা শুনছো না অনেক সময় পেরিফেরাল ব্লাডে হেলমেট সেল পাওয়া যায়, টার্ম শুনছিলা কখনো? পেরিফেরাল শোনো ব্লাড নাই না? ফিল্ম, জি স্যার। অনেক অ্যাবনর্মাল সময় সেল। আরবিসির বিভিন্ন টাইপ আছে না, যেমন টার্গেট হ্যাঁ সেল, স্যার। তারপরে হেলমেট সেল, তারপরে Fragmented. তারপরে ফ্র্যাগমেন্টেড আরবিসি, দিস আর দ্য ফ্র্যাগমেন্ট। এই যে বড় অ্যারোটা দেখতে হচ্ছে, দিস ইজ এ ফ্র্যাগমেন্টেড আরবিসি, ঠিক আছে? হুম, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? দিস ইজ দ্য ফ্র্যাগমেন্টেড আরবিসি। এটা হচ্ছে এটা, আর এটা হলো মাইক্রোস্ফেরোসাইটস। স্ফেরোসাইটস মানে কি জানো? স্ফেরোসাইটোসিস আমরা পড়ি না, স্ফেরোসাইট। এই যে মাঝখানে যে সেন্ট্রাল প্যালটটা কেন দেখা যায় বলো তো? সেন্ট্রাল আরবিসি গুলো কি ধরনের? বাইকনকেভ ডিস্ক, বাইকনকেভ না, বাইকনকেভ বুঝতে পারো তো? চাপা, একটু চাপা থাকে তো স্যার। একটু চাপা থাকে তো মাঝখানে, এই দিক দিয়ে লাইট যখন পাস করে তখন এটা ট্রান্সপারেন্ট মনে হয়। জি স্যার। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সেই জন্য সেন্ট্রালি দেখতে কেমন লাগতেছে? প্যালোর। প্যালোর। সেন্ট্রালি দেখা যাচ্ছে প্যালোর। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সেন্ট্রালি দেখা যাচ্ছে প্যালোর, কারণ বাইকনকেভ ডিস্ক দেখে। আর স্ফেরোসাইটস মানে কি? ফুলে ফুলে ডিম হয়ে যাবে। এটা কি বাইকনকেভ থাকবে আর তখন? তখন লাইট কিন্তু আর পাস করবে না, এই জন্য ট্রান্সপারেন্ট দেখা যাবে না। এই যে ছোট ছোট দেখো, এখানে কিন্তু কোনো ইয়ে নাই, প্যালোর নাই, দেখছো না? বুঝতে পারছো আমি কি বলতেছি? এবং এটা পুরোটাই গোল, লাইট দেখো পাস করবে না। লাইট, এই জন্য এটা স্ফেরোসাইটস। কথা বুঝতে পারছো? এবং স্ফেরোসাইটস ছোট ছোট, এই জন্য এটা মাইক্রো স্ফেরোসাইটস বলে। হ্যাঁ, এই জিনিসগুলো কিসে পাওয়া যাবে? এই জিনিসগুলো পাওয়া যাবে হলো যে কোনো মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। কোনো কারণে যদি কারোর মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, তাহলে এই জিনিসগুলো পাওয়া যাবে। এবং মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডিআইসি, ঠিক আছে? জি স্যার। আরো কিছু মাইক্রো অ্যানজিওপ্যাথিক কারণ আছে, যেমন হেমোলাইটিক ইউরিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, বুঝতে পারছো, টিটিএইচ। হ্যাঁ, এগুলো তো কিন্তু মাইক্রো অ্যানজিওপ্যাথি। এখানেও কিন্তু এরকম ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবা, হেলমেট সেলস পাবা, হ্যাঁ, মাইক্রোস্ফেরোসাইট। আমার ছবিটা বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে মাইক্রো অ্যানজিওপ্যাথিক। তাহলে আমি কি করলাম ইনভেস্টিগেশনসে? কারণ আমার ফিব্রিন ডিপোজিশন হচ্ছে, ফিব্রিন ডিপোজিশন হওয়ার কাছে যখন আরবিসি পাস হচ্ছে, তো গিলোটিনেট হয়ে আরবিসি গুলো ভেঙে যাচ্ছে, এই জন্য মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া পাবো। এবং ইট ইজ এভিডেন্সড বাই পিবিএফ, বাই ফ্র্যাগমেন্টেড আরবিসি, হেলমেট সেলস, সিস্টোসাইটস, এই হেলমেট সেলগুলো সিস্টোসাইটস এন্ড মাইক্রোস্ফেরোসাইটস। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি প্লেটলেট সিবিসি তে কি করলাম, ডিআইসি তে কি পেলাম? ডিআইসি তে আমি পাবো কি? প্লেটলেট কাউন্ট কম পাবো, আর কি পাবো? হিমোগ্লোবিনটা কমে যাবে। হিমোগ্লোবিনটা কম পেতে পারি, আরবিসি কমে যাবে স্যার। আর হচ্ছে পেরিফেরাল বিলিরুবিনটা পরে আসি। আর হচ্ছে যে আমি পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে এই ধরনের একটা ব্লাড ফিল্ম পেতে পারি। কি ধরনের? কিছু কিছু আরবিসি পাবো। কি ধরনের আরবিসি পাবো? ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবো, হেলমেট সেলস এর মতো পাবো, মাইক্রোস্ফেরোসাইটস পাবো। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। দেন আমি যদি ব্লিডিং টাইম করি তাহলে কি হবে? প্রলংড হবে। ক্লটিং টাইম যদি করি সেটাও প্রলং হবে স্যার। প্রলংড হবে। এপিটিটিও প্রলং হবে স্যার। এপিটিটি প্রলংড হবে। ফিব্রিনোজেন লেভেল করি স্যার রিডিউসড, কম পাবো। আর যদি আমি ফিব্রিন ডিডাইমার বেশি, ফিব্রিন ডিলিউশন বেশি। তাহলে একটা পেশেন্টের যদি ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, যে তার একটা জ্বর হয়েছিল, একটা সেপ্টিসেমিয়া ব্যাকগ্রাউন্ড থাকে, সেই রোগীটা যদি ব্লিডিং নেয়, ব্লিডিং ইকাইমোসিস বুস্ট্রিস পায়, এবং সেই রোগীটা যদি আমি ইনভেস্টিগেশন করে প্লেটলেট কাউন্ট কম পাই, ফিব্রিন ডিগ্রেশনের প্রোডাক্ট বেশি পাই, এবং ফিব্রিনোজেন লেভেল কম পাই, প্রথম মিন টাইম প্রলং পাই, আনলেস প্রুভ আদারওয়াইজ দিস পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম ডিআইসি। ঠিক আছে, ক্লিয়ার? তারপর হচ্ছে আন্ডারলাইং কন্ডিশনের ইনভেস্টিগেশন করব। ঠিক আছে, যদি সেপ্টিসেমিয়া ম্যালিগন্যান্সি যদি সাসপেক্ট করে ম্যালিগন্যান্সি প্রুভ করার জন্য সেই ইনভেস্টিগেশনস করব, সেইগুলো। ঠিক আছে, এই
And what is the treatment? Treatment is it always treatment of the underlying condition. Always look for underlying condition treatment না করলে DIC itself কোনো treatment আছে কিন্তু সেগুলো দিয়ে কোনো লাভ হবে না। তাহলে you must look for the underlying condition, which conditions leads to DIC. You must identify that and treat accordingly. ঠিক আছে? If যদি ইনফেকশন হয় তাকে ইনফেকশন ট্রিট করো, অ্যান্টিবায়োটিক প্রপার অ্যান্টিবায়োটিক দাও। তুমি যদি তার ম্যালিগনেন্সি কারণ হয় তাকে কেমোথেরাপি বা আন্ডারলাইং কন্ডিশন ট্রিটমেন্ট করো। অবস্টেটিক কোনো কমপ্লিকেশন ডেড ফিটাস হয় তাহলে তাকে তাড়াতাড়ি ডেড ফিটাসটা বের করে ফেলার চেষ্টা করো, ফেলে করে তার সেটার স্পেসিফিক ম্যানেজমেন্ট দাও। প্রিক্লাম্পশিয়ালে ট্রিটমেন্ট দিতে হবে। স্নেক বাইটের যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। ম্যালেরিয়া হলে ম্যালেরিয়ার যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। ঠিক আছে? সার্জারি হলে সার্জারির যে আন্ডারলাইং কন্ডিশন সেটা আগে ট্রিটমেন্ট করে তারপরে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ইউ শুড ট্রিট দ্য আন্ডারলাইং কন্ডিশন ফার্স্ট। ঠিক আছে? দেন ডিআইসি যে সমস্ত ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস হচ্ছে সেগুলো ট্রিটমেন্ট। যেমন অর্গান ড্যামেজ হলে সেই অর্গানের সাপোর্টিভ ম্যানেজমেন্ট। যেমন যদি রেনাল ফেলিউর ডেভেলপ করে তাহলে রেনাল ফেলিউরে যদি সিভিয়ার হয় তাহলে তাকে ডায়ালাইসিস করতে হবে নাকি? অথবা রেনাল সাপোর্ট দিতে হবে। যদি পেশেন্টের এই সমস্ত জায়গায় টিস্যু হাইপোক্সিয়া হয় নাকি? যদি পেশেন্টের টিস্যু হাইপোক্সিয়া তাহলে অক্সিজেন দিতে হবে। তোমার এই সময় ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে যায় তাহলে সেটা কারেকশন করতে হবে, অ্যাসিডোসিস কারেকশন করতে হবে। কথা বুঝতে পারছো আমি কি বলছি? হাইপোক্সিয়া কারেকশন করতে হবে, তাহলে অক্সিজেন দিতে হবে। তাহলে অ্যাসিডোসিস ডেভেলপ করে যাচ্ছে তাহলে অ্যাসিডোসিস কারেকশন করতে হবে। এই ডায়ালাইসিস লাগবে, রেনাল সাপোর্ট লাগতে পারে। ঠিক আছে? এগুলো আমাদের সাপোর্ট লাগবে। প্লাস যদি ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়, ব্লিডিং এর জন্য আমাদের কি হয়? তার ব্লিডিং কেন হচ্ছে? প্লেটলেট কমে যাচ্ছে তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে নাকি? কোয়াগুলেশন ডেফিসিয়েন্সি তাহলে কোয়াগুলেশন দিতে হবে। কোয়াগুলেশন গুলো কোথায় থাকে? কোয়াগুলেশন কোথায়? প্লাজমাতে থাকে নাকি? তাহলে প্লাজমা দিতে হবে। এখন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। দ্যাটস অল। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন? এই তো শেষ হয়ে গেল। আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে স্যার আমার নাম আবরার। হ্যাঁ, মানে তুমি এই টপিকের বাইরে কোশ্চেন করতেছো? না স্যার, ওই স্যার কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে স্যার ডি ডাইমারটা স্যার যে ইনক্রিজ হয় সেটা কি ডিএসির সাথে সম্পর্ক আছে? অবশ্যই। এখানে এটা ঘটনা তো থ্রম্বোসিস করে। থ্রম্বোসিস আমার কথা বুঝছো? ডিআইসি না, থ্রম্বোসিস করে। হ্যাঁ, থ্রম্বোসিস করে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? থ্রম্বোসিস ওখানে তো ফিব্রিন বাড়ে। থ্রম্বোসিস করে। এটা কোন একটা আননোন মেকানিজমে দেখা যাচ্ছে যে থ্রম্বোসিস হয় খুব বেশি। হ্যাঁ, এটা প্রথমে আমরা আসলে ধরতে পারছিলাম না। যখন স্পেনে তারপরে যখন ওই সমস্ত জায়গায় বেশি, তখন তো স্পেনের মার্চের দিকে এপ্রিলের দিকে তখন বেশি মানুষ মারা যাচ্ছিল। হ্যাঁ, হঠাৎ করে চায়নারাও পড়তেছিল। তখন পোস্টমর্টেম করে দেখছে যে লাঙের মধ্যে প্রচুর থ্রম্বোস ক্লট পাওয়া গেছে। থ্রম্বাস মানে প্রচুর ক্লট পাওয়া যাচ্ছে, থ্রম্বাস পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? তখন সাসপেক্ট করছে যে মনে হয় খুব বেশি পরিমাণে থ্রম্বোসিস হয়। ঠিক আছে? কোন একটা আননোন মেকানিজম, ওই যে বললাম না, টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়ে থ্রম্বোসিস করে ফেলছে। ওই থ্রম্বোসিস হওয়ার কারণে তোমার তখন ওই যে ফাইব্রিন তৈরি হলে তো আবার বললাম না, বডি আবার ডিফেন্স করার চেষ্টা করে, এটাকে আবার ভাঙার চেষ্টা করে নরমালাইজেশন, তখন এগুলো ডি-ডাইমার বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রোফাইলেকটিক্যালি এখন দেখবা যে যাদের অক্সিজেন লাগছে তাদেরকে কিন্তু আমরা আগে থেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি, ইনোক্সাপিরিন দিচ্ছি যাদের অক্সিজেন লাগছে। আর কোনো কোশ্চেন? তোমাদের সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে না? সব স্যার এটাই বুঝছিলাম স্যার, সব ক্লাস কমপ্লিট হয়নি এখনো। কি বাকি আছে? রেসপিরেটরি শেষ, রেসপিরেটরি আর দুইটা ক্লাস লাগবে শেষ, নেফ্রোলজি শেষ, হেমাটোলজি আজকে শেষ হয়ে গেল। তারপর স্যার রিমাটোলজি স্যার আর একটা ক্লাস নিবে, স্যার একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, অস্টিওপোরোসিস বাকি আছে। রিমাটোলজি কি পড়াচ্ছে? স্যার শক স্যার কালকে নিবে ক্লাসটা, নিয়ে শেষ। শক কালকে নিয়ে শেষ করে দিবে। আচ্ছা, তারপর স্যার গ্যাস্ট্রোএন্টারোলজি শেষ স্যার, জিআই2 শেষ। স্যার বাকি আছে যেটা, সেটা স্যার নিউরোলজি, সাইকিয়াট্রিটা বাকি আছে স্যার। সাইকিয়াট্রি তো নিবে পরে সব। আচ্ছা, সাইকিয়াট্রি তোমাদের তো আমরা যে ক্লাস নিতে বলেছিলাম, তোমরা তো বললে যে এখন ক্লাস করতে চাচ্ছ না। সাইকিয়াট্রি পরে ক্লাস করবা, মানে সাইকিয়াট্রি তো বলি না স্যার এখন ক্লাস করতে, এখন তো বলছি স্যার, স্যারের সাথে আমার কথা হয়েছে স্যার, স্যার আমাকে বলছে আমি তোমাকে জানাবো যখন ক্লাস নিব তার আগে। আচ্ছা, তোমরা একটু ওর সাথে একটু কথা বলে নিবা, ঠিক আছে? ক্লাস করে নাও। আচ্ছা, এবং এটা একটু কথা বলে নাও, সাইকিয়াট্রি ক্লাসগুলো করে নাও। আচ্ছা, আর তোমাদের সাইকিয়াট্রিতে আমি যেটা মনে করি যে তোমাদের যেটা এখন করা উচিত, অল অফ ইউ আর
সলভ দ্য রিটেন কোশ্চেন, ঠিক আছে? জি স্যার। তোমাদের বোর্ডের যে রিটেন কোশ্চেন গুলো থাকে, বোর্ডের যে রিটেন কোশ্চেন গুলো থাকে, এবং আমার মনে হয় গত 3-4 বছরের প্রতিটা সেশনে, যেমন মেইন সেশন এবং সাপ্লিমেন্টারি সেশন, দুটার যদি কোশ্চেন গুলো সলভ করো, তোমাদের কোশ্চেনে আর কেউ আটকাতে পারবে না। 3-4 স্যার বছর সেক্ষেত্রে কি জি স্যার রিটার্ন কভার দিলাম স্যার, কিন্তু স্যার ভাইবা বোর্ডে আমার কথাটা শেষ করতে দাও, তাহলে এটা তোমরা সলভ করো আগে। আমার কথা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? হ্যাঁ, জি স্যার। এটা তোমরা সবাই বসে বসে, এটা বাসায় বসে বসে এই কোশ্চেন গুলো সলভ করে বলো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু এখন আসছে, একটা চিঠি আসছে যে নভেম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া যায় কিনা, করলে স্বাস্থ্যবিধি মেনে এই ব্যাপারে সমস্ত অধ্যক্ষদের ওপিনিয়ন চেয়েছে। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, এবং তোমরা কিন্তু বসে থেকো না, তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, কারণ 5th ইয়ার একটা কি বলবো যে খুবই একটা সফিস্টিকেটেড বা খুব একটা সেন্সিটিভ একটা ইয়ার, ঠিক আছে? এবং এই ইয়ারটা কেন জরুরি, কারণ তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে হাসপাতালে গিয়ে ইন্টার্নি হিসাবে জয়েন করো, এবং হাসপাতালে একটা বিরাট একটা পোর্শন, বিশেষ করে পেরিফেরাল মেডিকেল কলেজ যেমন দিনাজপুর, বগুড়া, এই সমস্ত মেডিকেল কলেজে কিন্তু একটা মানে মেডিকেল কলেজ হাসপাতালটা চালায় কিন্তু ইন্টার্নিরা, ঠিক আছে? দিনরাত 24 ঘন্টায় ইন্টার্নিরা সবচেয়ে বেশি সেবা দেয়। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হবে এই মেডিকেল কলেজগুলোতে, হাসপাতালগুলোতে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যেমন জি স্যার। যে মনে করো তোমরা যদি পরে পরীক্ষা দাও, তাহলে এদের তো ইন্টার্নি শেষ হয়ে যাবে 1 বছরের মধ্যে, এরা তো আর বেশি দিন করবে না, ঠিক না? এরা তো যতদিন ততদিনই করবে। তাহলে তোমরা যদি পরে যদি আসো, তাহলে কিন্তু 2-3 মাস বা 3-4 মাস একটা গ্যাপ থাকবে। এই গ্যাপ সময় মেডিকেল কলেজগুলোকে চলবে কিভাবে? অর্থাৎ সরকার কিন্তু সবকিছু, সমস্ত টিচাররা কিন্তু সবকিছু মাথায় রেখে আগাবে, আমার যেটা ধারণা, আমি জানি না কিভাবে আগাবে। অতএব তোমরা কিন্তু বসে থেকো না যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, আমরা একটু রিল্যাক্স করতে থাকি। আমার কথা বুঝতে পারছো কি বলছে? আর আশা করছি নভেম্বরের দিকে কন্ডিশন ইমপ্রুভ হয়ে যাবে। আর কন্ডিশনে যদি ইমপ্রুভও না হয়ে থাকে, মানুষের ভয় ভীতি অনেক কমে গিয়েছে। এটা মানে করোনার সাথে বসবাস করেই মানুষ কিন্তু এখন সামনে আগাবে, বুঝতে পারছো? আজ থেকে 2 মাস আগেও করোনা যে পরিমাণে ছিল, এখনো ঠিক সেই পরিমাণে আছে এবং তার চেয়ে অনেক বেশি হচ্ছে। কিন্তু তারপরেও মানুষের ভয়ভীতি কমে গেছে, মানুষ কিন্তু এখন আর আগের মতো বসে থাকছে না, মানুষ কিন্তু এর মধ্যেই বেরিয়ে পড়তেছে, কাজ করতেছে, সবকিছু করছে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অতএব আর তোমরা কিন্তু বসে থেকো না, তোমাদের শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু তোমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে না, তোমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, এটা জানো তো? জি স্যার জানি। আমার কথা বুঝতে পারছো? তো শিক্ষামন্ত্রী যে সমস্ত কথা বলতেছে, আর স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ তোমরা কিন্তু মাথায় রাখবা, তোমাদের মধ্যে বসে থেকো না যে শিক্ষামন্ত্রী বলছে এখনো ছাত্রদেরকে এখনো মনে হয় পরীক্ষা হতে পারে না, এরকম। তোমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যদি ডিসিশন নিয়ে ফেলে, তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। অতএব তোমরা সেভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো এবং ওইভাবে পড়াশোনা করো, ঠিক আছে? তো তোমার রিটেনের কোশ্চেন গুলো, আমি মেডিসিনে বলি, আমি বারবার তোমাদেরকে বলি, রিটেনের কোশ্চেন গুলো সলভ করো। রিটেনের কোশ্চেন গুলো সলভ, যারা রিটেন কোশ্চেন করে, একটা জিনিস কি, রিটেনের কোশ্চেন সলভ করলে যেটা হয় কি, ওই রিটেনের কোশ্চেন গুলোই কিন্তু মানুষের মাথার মধ্যে থাকে, এবং ওই কোশ্চেন গুলোই কিন্তু ভাইবাতেও বেশি বেশি ধরা হয়। ওই কোশ্চেন গুলো লং কেস, শর্ট কেসেও ওইগুলোই ধরা হয় বেশি। আমার কথা বুঝতে পারছো? রিটেনের কোশ্চেন গুলো, অথবা রিটেনের কোশ্চেন গুলো তোমরা বেশি বেশি করে সলভ করো, এটা তোমাদের খুব উপকারে দিবে। হ্যাঁ, এটা। আর সাইকিয়াট্রির ব্যাপারে আমি বলি যে ওই যে ছেলেটা তোমাদেরকে পড়াবে, ও তো আসলে 5th ইয়ারে ক্লাস নেয়নি এখনো পর্যন্ত কখনই, ঠিক আছে? অতএব ও কি ধরনের পড়াবে সেটা আমি ঠিক জানি না। তো আমার কাছে মনে হয় তোমার রিটেনে যে সাইকিয়াট্রিক কোশ্চেন গুলো, যেই টপিকস গুলো টাচ করে বেশি, তোমরা সেটা একটা চার্ট করে ফেলো। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। সেই চার্ট গুলো করে সেই টপিকস গুলো ওকে আগে পড়াতে বলো। আচ্ছা ঠিক আছে, এটাই। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যেমন ডিপ্রেশন থেকে কোশ্চেন বেশি যদি আসে, সোমাটোফর্ম ডিসঅর্ডার থেকে যদি বেশি কোশ্চেন আসে, যদি সিজোফ্রেনিয়া থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, বা অ্যাংজাইটি, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে বেশি কোশ্চেন আসে, অথবা যদি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে বেশি কোশ্চেন আসে, তোমরা একটা চার্ট করে ফেলো। চার্ট করে স্যারকে বলো, স্যার আপনি আজকে এই টপিকসটা পড়ান, স্যার আজকে আপনি এই টপিকসটা পড়ান। কথা বুঝতে পারছো? কারণ ও হয়তো বা সাইকিয়াট্রি, ও কিন্তু খুব নলেজেবল, ও কিন্তু অনেক কিছু পড়ায় ফেলতে পারে, কিন্তু তোমাদের 5th ইয়ারে কতটুকু লাগবে সেটা অনেক সময় নাও বুঝতে পারে ও। হ্যাঁ, আশা করি বুঝবে। কিন্তু আমি মনে করছি যে তোমরা যদি রিটেনের কোশ্চেন গুলোকে একটু গুছিয়ে, তোমরা যদি এই জিনিসগুলো, টপিকস গুলোকে ওর সামনে প্লেস করো, তাহলে ওর জন্য সুবিধা হবে, তোমাদের জন্য ফ্রুটফুল হবে ব্যাপারটা, ঠিক আছে? এটা একটা জিনিস। হ্যাঁ, এটা তোমরা একটা করতে পারো। আর এই তো। আর নিউরোলজির ব্যাপারে তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে মানে তোমরা কথা বলেছো, বাড়ির সাথে কথা বলেছো তোমরা না, তোমাদের বাড়ি স্যারের সাথে? স্যার আপনার সাথে কথা বললাম স্যার, তারপরে স্যার বাড়ি স্যার ফোন, ক্লাসের জন্য ফোন দিয়েছিলাম, আমার স্যারকে বললাম, স্যার আবার তো বললো যে তুমি ইয়ে করো, তোমার নিউরোলজি ডিপার্টমেন্টের স্যারের সাথে কথা বলো। মানে স্যার এভাবে বুঝলেন না কিনা আমি বুঝলাম না। আমি যে কথাটা বলতেছি যে মানে একটা জিনিস কি, একটা মনে করো আমি যদি একটা সিস্টেম আরেকটা সিস্টেম পড়াতে যাই, হ্যাঁ, তখন যে সিস্টেমটা উনি পড়াচ্ছেন, ঠিক আছে,
জি স্যার। হ্যাঁ, মানে তাহলে উনি একটু নিজ থেকে নিজেকে মনে করতে পারে যে স্যার আমি কেন এটা ওই জি সিস্টেম স্যার, এটা পড়াচ্ছি। অবশ্য এইটা একটা 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 মেন্টাল কনফ্লিক্ট হতে পারে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তো এখন যদি উনাকে আবারও রিকোয়েস্ট করে, স্যার আপনি আমাদেরকে হ্যান্ড নোট দিবেন, দ্যাটস ফাইন। হ্যান্ড নোট দিবেন, খুব ভালো। হ্যান্ড নোট দেন স্যার। কিন্তু স্যার হ্যান্ড নোটের পাশাপাশি যদি আমাদেরকে ওই হ্যান্ড নোটগুলো তো আমরা অনেক কিছু বুঝবো না পড়ে। যদি এগুলো যদি একটু বুঝিয়ে দেন তাহলে আমাদের উপকার হবে। আর স্যার যদি আপনি এখন নিউরোলজিতে উনি ছাড়াও কিন্তু আরো ২-৩ জন আছেন। ঠিক আছে? ও আরেকটা ছেলে আছে সালেহীন নামে আরেকজন ডক্টর আছেন। ঠিক আছে? ও কিন্তু বেশ ভালো আমি যতটুকু জানি। ও তোমরা দরকার হলে ওর সাথেও এর বদরুল হাসান স্যারের সাথে তোমাদের যে কথা বলে জি স্যার স্যার। যদি আপনার সমস্যা হয় স্যার তাহলে আপনাদের নিউরোলজি ডিপার্টমেন্টের আমার কথা বলার দরকার নেই, অন্যান্য না স্যাররা স্যার, ঠিক আছে আছে। স্যার, ওনারাও যদি পড়ান তাহলে আমরা আপনি হ্যান্ড আউট দেন আর ওনারাও যদি একটু ২-১টা ক্লাস নেন তাহলে আমাদের ভালো হবে। ওরা কি জি কি স্যার। পড়িয়েছে তোমাদেরকে? স্যার হেডেক পড়েছিল আর এপিলেপসি আর পার্কিনসন প্লাস চলতেছিল আর কি। আচ্ছা, পার্কিনসন প্লাসটা এত কঠিন, স্ট্রোক পড়িয়েছে? না স্যার, স্ট্রোক এখনো শুরু হয়নি দ্যাটস দ্য স্যার। ইম্পর্টেন্ট, স্ট্রোকটা জি স্যার, ইম্পর্টেন্ট, বহুত স্ট্রোক লং স্ট্রোকটা ভাস্ট একটা ইম্পর্টেন্ট, অধ্যায়। স্ট্রোকটা ইম্পর্টেন্ট, স্ট্রোক ইজ দ্য বেশি, স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রোক পড়াতে হবে, স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক তোমরা দেখো, তোমরা একটু কথা বলে দেখো ওই স্যার ডিপার্টমেন্টের মানে স্যারকে তো রিকোয়েস্ট করলাম, কিন্তু স্যার মানে যে এক্সামিনেশন রিলেটেড নিউরোলজি, স্যার আপনি তো ক্লাস নিতেন স্যার ওয়ার্ডে, নিছিলেন 2 দিন স্যার অলরেডি। কিসের জন্য, স্যার কি কি স্যার ক্লাস নিউরোলজি নিয়েছিলেন? এক্সামিনেশন মানে ওয়ার্ডে তো ক্লাস নিছিলেন স্যার আপনি আমাদের। আমি নিছিলাম, আমি ভুলে গেছি, আমি জি স্যার নিছিলাম নিছিলেন নাকি? স্যার। জি স্যার। নিউরোলজি ক্লাস নিছিলাম একবার, আচ্ছা জি ঠিক স্যার। আছে। সেটা তো হয়তো বা অন্য কোনো টপিক বা নিউরোলজি কেস ছিল এই জন্য আমি পড়িয়ে দিয়েছিলাম, মনে হয় এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা যাই হোক, ওরা যদি না পড়ায় তখন আমরা তোমাদেরকে পড়াবো, কিন্তু তোমাদেরকে পড়াতেই হবে, মানে যে কোনো হোক তোমাদেরকে পড়াতেই হবে, এবং কেউ না পড়ালে আমরাই পড়াবো, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা সুন্দর ওয়েতে পড়ানোটা হোক, ঠিক আছে? ওরা যদি জি পারে, স্যার, ওরা এটাই। যদি একদম স্যারেন্ডার করে তখন আমরা পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে কথা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর কিছু? তোমরা পড়াশোনা করছো তো? স্যার সবাই মোটামুটি করছে স্যার, অলরেডি শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাক এই স্যার হিমাটোলজি তো শেষ নাকি স্যার, আর কোনো টপিক বাকি নেই তো নাই? আর কিছু আছে তোমাদের কোনো কোশ্চেন? স্যার আর তো দেখছি না স্যার। হ্যামাটোলজি তোমরা না স্যার, হেমাটোলজিতে নাই। কোশ্চেনগুলো সলভ করো, তাহলে কোশ্চেনগুলো সলভ করে যদি কোশ্চেনে কোনো সমস্যা হয় তাহলে ওই কোশ্চেনগুলো সর্ট আউট করো, করে রিটেনে কোশ্চেনগুলো তোমরা সর্ট আউট করো। হ্যাঁ, রিটেনে জি কোশ্চেনগুলো, স্যার। হ্যামাটোলজির রিটেনে কোশ্চেনগুলো সলভ করো, করার পরে কোনো কোশ্চেনে যদি তোমাদের ঝামেলা হয় তাহলে সেই কোশ্চেনগুলো একটা সর্ট আউট করে আমাকে একবার পাঠিয়ে দাও, তাহলে আমি একবার নিজে প্রিপারেশন নিয়ে তোমাদেরকে ওগুলো একদিন সলভ আচ্ছা স্যার, এটা আমি বলতেছি স্যার, রিটেন কোশ্চেন এটা আলোচনা করে দিবেন আমার কথা বুঝতে পারছো একদিন। কি বলতে? তাহলে আমাকে আগে কিন্তু কি কি প্রবলেম হচ্ছে সেই রিটেনের কোশ্চেন গুলো আমাকে আগে পাঠাতে হবে, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আমাকে ওকে স্যার। একটু পাঠিয়ে দিও কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে বা কোনো এক জায়গায় পাঠিয়ে দিলে, জি স্যার, একটু ভাই ছবি বারে তুলে পাঠাই। পাঠিয়ে ছবি তুলে পাঠিয়ে দিলে আমি তাহলে আগে থেকে দেখে তাহলে তোমাদের কি কি প্রবলেম হয় সেগুলো নিয়ে ডিসকাস জি করতে স্যার, পারবো, ঠিক আছে? দেখার তোমরা প্যাটার্নটা আগে ভালো। সলভ করো, তোমরা আগে না সলভ করে কিন্তু আমি করবো না, আগে নিজেরা আচ্ছা। সলভ করে চেষ্টা করো, তারপরে যদি জি স্যার। তোমাদের কি কি প্রবলেম হয় সেটা বুঝতে পারলে তখন আমি সলভ করে দেবো, ঠিক ওকে আছে? স্যার। আগে নিজেরা সলভ করো। ওকে, খোদা ওকে, হাফেজ। সালাম আলাইকুম স্যার। হুম।